হ্যাঁ বন্ধুরা, এখন আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আর আমরা হাওড়া ব্রিজ ঘোরা শেষ করে এখন এখান থেকে যাব বেলুর মাঠ, আর সেখান থেকে যাব দক্ষিণেশ্বর কালীবাড়ি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন। তো চলুন ঘুরে আসি বেলুর মাঠ ও কালীবাড়ি থেকে। বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনের অপর পাশে বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছি বেলুর মাঠের উদ্দেশ্যে। আর আমাদের বাস ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকা করে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি বেলুর মঠে। এই রাস্তা দিয়ে সামনে গেলেই দেখতে পারবেন বেলুর মঠ। আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো বেলুর মঠের প্রবেশের দরজা। প্রায় 40 একর জমির উপর অবস্থিত এই মঠটি। আর এখানে রয়েছে ছোট বড় মিলিয়ে অনেক মন্দির ও অন্যান্য স্থাপনা, যার মধ্যে রয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির, পুরানো ঠাকুর ঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, শ্রীমা সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, সমাধিপীঠ, পুরানো মঠ এবং রামকৃষ্ণ মিউজিয়াম। আমরা আসছি বেলুর মাঠ দেখতে, আর এসে আপনার প্রচুর বৃষ্টি, আর বৃষ্টিতে দেখছেন পানি জমে কি অবস্থা রাস্তায়। সব জুতো খুলে যাইতে হচ্ছে, প্রায় মানে অনেক পানি বেঁধে গেছে এখানে। আর এই বৃষ্টি মাথায় দেখা হলো না, কারণ গেটটা বন্ধ ছিল। এখানে ঢোকার সকাল আর বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত গেট খোলে, আর সকাল 6টা থেকে 11টা পর্যন্ত। তো এসে বৃষ্টিতে বেঁধে গিয়েছি, ভিজে গেছি প্রায়, দেখতে পাচ্ছেন ফুল ভিজে গিয়েছি, প্রচুর বৃষ্টি। আর যে রাস্তায় জল জমে গেছে। এখন আমরা ফেরিঘাটের দিকে যাব আর কিছু খাওয়া দাওয়া করবো, খুবই ক্ষুধা লাগছে। সামনেই ফেরিঘাট দেখতে পাচ্ছেন। ফেরিঘাটে অনেক লোক, কারণ বৃষ্টিতে সব বেঁধে গিয়েছিল। আর খুবই বৃষ্টি হলো প্রায় 1 ঘন্টার মতো। বন্ধুরা, আমরা এখন ফেরিঘাটে যাচ্ছি, আর এখান থেকে লঞ্চে করে আমরা ওপারে যাব, আর দক্ষিণেশ্বর কালীবাড়ি ওপার। জানি না ফেরি চলছে কিনা, তো গিয়ে দেখা যাক। বিশাল বড়, এটা ফেরিঘাটের ভিতরে, আর এখান থেকে টিকিট নিয়ে মূলত ওপার যেতে হবে। দক্ষিণেশ্বর যাইবার রাস্তা এখান থেকে। অবশেষে 2টা টিকিট নিয়ে নিলাম দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বেলুর মাঠ থেকে। আর এখান থেকে ওপার দক্ষিণেশ্বর, আর এখান থেকে টিকিটের মূল্য জনপ্রতি 11 রুপি করে। দেখতে পাচ্ছেন একটু আগে খুবই বৃষ্টি হলো, আর ওপার দেখা যাচ্ছে খুবই রোদ। আমরা এখন এখান থেকে ফেরিতে করে দক্ষিণেশ্বর কালীবাড়ির উদ্দেশ্যে যাব। দেখতে পাচ্ছেন যে ফেরিটি আসছে, এটি এখান থেকে দক্ষিণেশ্বর ছেড়ে যাবে। বন্ধুরা, আমার সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটিকে অনেকে গঙ্গা নদী বলে থাকেন,
কিন্তু এই নদীর নাম হচ্ছে হুগলি বা ভাগীরথী হুগলি। পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর একটি শাখা নদী। পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত এই নদীর দৈর্ঘ্য প্রায় 260 কিলোমিটার এবং এই নদীর গড় গভীরতা প্রায় 200 ফুট এবং সর্বোচ্চ গভীরতা প্রায় 381 ফুট। প্রতিদিন অসংখ্য লোকজন এই নদীপথে চলাচল করে, কিন্তু তাদের কোনো অভিযোগ নেই, কারণ নদীপথে চলার জন্য তৈরি ফেরি এবং ফেরিঘাটগুলো উন্নত এবং পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। আর এখানকার সব ফেরিঘাটগুলো একই রকমের তৈরি। বন্ধুরা, আপনারা যদি ইন্ডিয়ার নদীপথ ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ দেখতে পাচ্ছেন অসংখ্য লোক, আর এমন প্রতিদিন অসংখ্যই লোকজন এই নদীপথে যাতায়াত করে, আর তার জন্য অনেক দুর্ঘটনার তৈরিও হয়। সো আপনারা যখন বিশেষ করে উঠবেন এবং নামবেন তখন একটু সাবধানতার সহিত ওঠানামা করবেন। বন্ধুরা, আমার পিছনে দেখছেন এটি সেই বালুর মঠ, আর আমরা এখন বালুর মঠ থেকে যাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়ি। দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে, আর আমি এখন আছি ফেরিতে। এই বেলুর মঠটি রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা হয়, আর এই বেলুর মঠের প্রতিষ্ঠাতা হলেন স্বামী বিবেকানন্দ। গঙ্গার পশ্চিম পাড়ে নির্মিত এই স্থাপত্য লক্ষ্য করা যায় হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মচেতনার বিরল সংমিশ্রণ। স্বামী বিবেকানন্দ প্রায় বিভিন্ন দেশ ভ্রমণ করে বেড়াতেন। 1897 সালে অন্য দেশ থেকে তার কিছু অনুগামীকে সঙ্গে নিয়ে ভারতে ফিরে আসেন এবং ভারতে এসে তিনি দুটি মঠ তৈরির পরিকল্পনা করেন। প্রথমটি হলো হিমালয়ের মায়াবতীতে এবং দ্বিতীয়টি হলো কলকাতার বেলুড়ে। আর তার এই মঠ তৈরির পরিকল্পনা ছিল যুবাদের রামকৃষ্ণ মিশনে পাঠানো এবং তাদের মিশনের কাজকর্ম প্রশিক্ষণ দেওয়া ও উপযুক্ত করে তোলা। কথিত আছে, স্বামীজি যখন দেশ বিদেশে ভ্রমণ করছিলেন তখন সেই সব দেশের বা অঞ্চলের সমস্ত স্থাপত্যের সংমিশ্রণ ঘটিয়ে এই রামকৃষ্ণ মিশন নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন। তাই তারই পরিকল্পনা অনুযায়ী তারই একজন শিষ্য বিজ্ঞানন্দ মাঠের নকশা প্রস্তুত করেন। 1935 সালের 16 মার্চ বেলুর মাঠের ভিত্তিপ্রস্তর নির্মাণ হয়। মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি তৈরি করেন। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর কালীবাড়ির ঘাটে, আর আমাদের বেলুর মাঠ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো। বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর কালীবাড়ি। দেখতে পাচ্ছেন এপাশে সেই মন্দিরটি, আর এপাশে আছে ঠিকই একটা ব্রিজ। আর আমরা আসছি ওই যে বেলুর মাঠের ওইখান থেকে ফেরিতে করে এখানে। আর এটি অনেক বড় একটি মন্দির দেখা যাচ্ছে, আর আমরা ভিতরে যে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব, তো অবশ্যই সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের ভিডিওটি। হাঁটতে হাঁটতে আমাদের পা আর চলছে না, আমরা খুবই ক্ষুধার্ত, কারণ দুপুরের খাবার এখনও খাই নাই, আর এখন প্রায় দুপুর 3টা বাজে। তাই আমরা আগে কিছু খেয়ে তারপর দক্ষিণেশ্বর কালীবাড়ির ভিতরে প্রবেশ করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা দক্ষিণেশ্বর কালীবাড়ি আসছি, আর আমরা দুপুরের খাবার সারলাম। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, দেখতে পাচ্ছেন আমার ডানে এবং বামে। তো যাই হোক, নিরামিষ খাইলাম। মনে হলো দামটা একটু বেশি নিচ্ছে, কারণ আমাদের প্লেট নিচ্ছে 80 টাকা করে। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি দক্ষিণেশ্বর কালীবাড়ির ভিতরে, আর এটি প্রবেশের মেন দরজা।
দেখতে পাচ্ছেন আশেপাশে উঁচু উঁচু অনেক মন্দির করা, আর মেন মন্দিরটি নদীর সাইডে। আর আমরা এখন নদীর সাইডে যাওয়ার চেষ্টা করছি এই রাস্তা দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো হনুমান প্যাকেট টানছে। সো অবশ্যই আসলে প্যাকেট মোবাইল ফোন হতে সাবধান, কারণ যে কোনো সময় হাত থেকে ছিনিয়ে নিতে পারে। অনেক হনুমান আছে এখানে। আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে রয়েছে অসংখ্য হনুমান, আর এই হনুমানগুলো দর্শনার্থীদের পূজার ডালাগুলো ছিনিয়ে নিচ্ছে। তাই আপনারা যদি পূজার ডালা বাইরে থেকে কিনে নিয়ে আসেন তাহলে অবশ্যই লুকিয়ে নিয়ে আসবেন, না হলে হনুমানগুলো আপনাদেরও ডালাটি ছিনিয়ে নিতে পারে। আর সব থেকে বেশি ভালো হয় আপনারা যদি ভিতর থেকে পূজার ডালা কিনে নেন, কারণ মন্দিরের ভিতরেও পূজার ডালা কিনতে পাওয়া যায়। বন্ধুরা, আমার বাম পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো হলো জুতা স্যান্ডেল রাখার ঘর। আপনারা যদি মন্দিরের ভিতরে প্রবেশ করেন তাহলে এখানে জুতা জমা দিয়ে টোকেন নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে, আর এর জন্য কোনো টাকা লাগে না। আমার বাম পাশে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দির। কলকাতা থেকে একটু দূরেই হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির পশ্চিমবঙ্গের একটি অন্যতম স্থান। সারা বছর এই ধর্মীয় স্থানে বিভিন্ন জায়গা থেকে মানুষের আনাগোনা লেগেই থাকে, কিন্তু কিভাবে এই দক্ষিণেশ্বর কালী মন্দির গড়ে উঠেছেন সেই সম্বন্ধে সঠিক তথ্য হয়তো আপনারা অনেকেই জানেন না। তাহলে চলুন শুনে আসি দক্ষিণেশ্বর কালীবাড়ির সম্পর্কে অজানা কথাগুলো। কথিত আছে 1847 সালে রানী রাসমণি অন্নপূর্ণা পূজার জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজনকালে দেবী মা কালীর স্বপ্নাদেশ পান। এরপর 1847 সালে গঙ্গার তীরের সমস্ত জমি বিক্রি করে রানীমা মন্দির নির্মাণ শুরু করেন এবং 1855 সালে হুগলি নদীর তীরে এই দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। যদিও এই কাজে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রাজকুমার চট্টোপাধ্যায় রানীকে সাহায্য করেছিলেন। কারণ তিনি ছিলেন এই পুরোহিতের প্রথম এবং প্রধান পুরোহিত। পরবর্তীতে রামকৃষ্ণ পরমহংসদেবের এই মন্দিরে কালী সাধনা শুরু করেন। মন্দির স্থাপনের জন্য হোস্টি নামের এক ইংরেজদের কাছ থেকে প্রায় 20 একর জমি কেনা হয়, যা বর্তমানের সাহেবান বাগিচা নামে পরিচিত। 1855 সালের 31শে মে স্নানযাত্রার মধ্য দিয়ে মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা কাজ শুরু করা হয়। আর দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির প্রতিষ্ঠা করতে প্রায় 8 বছরে 9 লাখ টাকা ব্যয় করা হয়েছিল। আর এই মন্দিরের দালানটির উচ্চতা 100 ফুট এবং 46 বর্গফুট প্রসারিত।
মূল মন্দিরে 8 চালা পূর্বমুখী দ্বাদশ শিব মন্দির রয়েছে, দক্ষিণে রয়েছে নাট মন্দির এবং উত্তর পূর্ব দিকে রয়েছে রূপোর সিংহাসনের সাড়ে 21 ইঞ্চির কৃষ্ণ ও 16 ইঞ্চির রাধার বিগ্রহ নিয়ে গড়ে উঠেছে রাধাকান্ত মন্দির। উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। বন্ধুরা, মন্দির ঘোরা শেষ করে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আর আপনারা যদি দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করতে চান তাহলে আশেপাশে অনেক হোটেল এবং গেস্ট হাউস পেয়ে যাবেন, কিন্তু এখানে খরচ একটু বেশি হবে। আরেকটি কথা বন্ধুরা, আপনারা যদি দক্ষিণেশ্বর থেকে কিছু কেনাকাটা করেন তাহলে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে জিনিস কিনবেন, বিশেষ করে শাখা এবং সিটি গোল্ডের গহনাগুলো। এই যে ট্রেনটি আসছে এটিকেই বলা হয় মেট্রো, আর আমরা এই মেট্রো করে যাব এসপ্ল্যানেড স্টেশনে, আর সেখান থেকে উপরে উঠলেই ধর্মতলা বা কলকাতা নিউ মার্কেটে পৌঁছে যাব। আপনারা যদি দক্ষিণেশ্বরে আসেন তাহলে এই মেট্রো করে ফেরার চেষ্টা করবেন, কারণ সারাদিনের ক্লান্তি নিয়ে যখন এসি ট্রেনের ভিতরে বসবেন একটু হলেও স্বস্তি পাবেন। আজ এ পর্যন্তই প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ আপনাদের বিপ্লব লাইফস্টাইলের সাথে থাকার জন্য।